আগের পর্বে তোমরা দেখেছো যে আলোকবর্ণা তান্ত্রিকের কাছ থেকে জাদুর পাথর নিয়ে গিয়ে ছায়ালতার মাথায় ঠেকিয়ে দেয় এবং ছায়ালতার মাথায় এক পৈশাচিক আত্মা কাক রূপে বসে যায়। আর তার কারণে ছায়ালতার শরীর অনেক খারাপ হয়ে যায় এবং তার গা থেকে অনেক বাজে দুর্গন্ধ আসতে থাকে। এইদিকে ছায়ালতার পোষা পাখি টিকলি ছায়ালতার মাথায় কাক দেখে সে অনেক দুঃখ পায় আর ভুল বোঝে, মনে করে যে ছায়ালতা তাকে আর ভালোবাসে না, সে নতুন করে পাখি পুষেছে আর সে কারণে অভিমান করে টিকলি অনেক দূরে চলে যায়। ছায়ালতা, কি হয়েছে মা তোর বলতো? কদিন ধরেই দেখছি একদম কারোর সাথে কোনো কথা বলছিস না। আর তোর টিকলি সেই পাখিটাই বা কোথায় গেল? তাকেও তো আমি দেখছি না। ছায়ালতা, কি হয়েছে বলতো? তোর জন্য আমার ভীষণ চিন্তা হচ্ছে। মা, আমার শরীরটা খুবই খারাপ মা, জানি না আমার কি হয়েছে, কিন্তু আমার শরীরটা খুবই খারাপ লাগছে। আর তুমি কি বলছো? টিকলি? টিকলি কে মা? আমার তো মনে নেই, কিন্তু জানো মা, আমার যেন মনটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। মনে হয় আমার আগে অনেক বন্ধু ছিল, এখন আমার কেউ নেই, কেউ না। খুব কষ্ট হয় মা, মাথাটা খুব ব্যথা করে। হ্যাঁ, কি বলছিস মা এসব? তোর কি হয়েছে ঠিক করে বল তো। দাঁড়া, আজকে আমি কবিরাজকে ডাকবো। তোর কি টিকলির কথা একদমই মনে নেই? ঠিক আছে, তোর কিছুই মনে করতে হবে না, তুই যা গিয়ে বিশ্রাম কর, আমি আজই কবিরাজকে ডাক পাঠাচ্ছি। ছায়ালতা দিন দিন খুবই অসুস্থ হয়ে যায়, এমনকি খাওয়া দাওয়া সমস্ত কিছু বন্ধ করে দিয়ে খালি বিছানায় পড়ে শুয়ে থাকে। তার মা খুবই চিন্তায় পড়ে যায় আর কবিরাজকে ডাক পাঠায়। মাধবী মা, অনেক ভালো কইরা দেখলাম তোর মাইয়াডারে। শরীরের মধ্যে তেমন কিছুই তো বুঝলাম না, কোনো রোগ বালাইও তেমন নাই, কিন্তু মনটা বড় অস্থির হয়ে আছে রে মা। মনে হয় কেউ যেন শরীরের প্রাণ শক্তি টেনে টেনে বার করে নিচ্ছে। এইরকম তো হওয়ার কথা না। আমি আমার সাধ্য মতো ওষুধ দিয়া গেলাম, যদি কপাল ভালো থাকে এই ওষুধেই কাজ হইব। আর যদি কিছুই না হয় তাহলে মা আমার আর কিছুই করার নাই। ক্ষমা করিস মাধবী, আমি তো শুধুই চেষ্টাই করতে পারি, বাকি সব তো ওপরের মালিকের হাতে। কবিরাজ মশাই, এ আপনি কি বলছেন? আপনি যদি এমন কথা বলেন, আমি আমার মেয়েকে নিয়ে তাহলে কোথায় যাব? কবিরাজের মুখে এই কথা শুনে ছায়ালতার মা খুবই ভেঙে পড়ে। হে ঈশ্বর, আমার মেয়ের কি হলো? কোথায় যাব? কি করলে আমার মেয়ে ঠিক হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, মনে পড়েছে, বুড়িমাই পারবে আমার মেয়েকে সুস্থ করে তুলতে। আমার মেয়ের জন্ম তেমন কোনো সাধারণভাবে হয়নি। সেই বুড়িমা আমাকে আশীর্বাদ করেছিল আর অনেক কথাই বলেছিল আমার মেয়ের সম্বন্ধে। নিশ্চয়ই, কিন্তু বুড়িমাকে আমি কোথায় খুঁজে পাবো? নিশ্চয়ই তিনি এই গ্রামেই থাকে, কিন্তু কোথায় খুঁজবো আমি এত রাতে? এইদিকে আমার মেয়ে কোনো সারা শব্দই করছে না, দিন দিন আরও অবনতি হচ্ছে। আমাকে যেই করেই হোক বুড়িমার খোঁজ করতেই হবে। এই কথা ভাবতে ভাবতে মাধবী সেই রাতেই বেরিয়ে পড়ল সেই বুড়িমার খোঁজে। সারা রাত ধরে অনেক খোঁজার পরে অনেক ক্লান্ত আর হতাশাগ্রস্ত হয়ে সে পুকুর পাড়ে বসে কাঁদতে থাকে। কোথায় কোথায় যাব? কোথায় গেলে পাবো সেই বুড়িমাকে? মাথায় আমার কিছুই কাজ করছে না। বুড়িমা, তুমি কোথায়? কেনই বা তুমি সেই দিন এসে আমার মেয়েকে জন্ম দিতে বললে? আর কেনই বা আজ বেঁচে থাকার জন্য ওকে এত লড়াই করতে হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। এসো বুড়িমা, তুমি কোথায় আছো? আমাকে দেখা দাও। এইভাবে মাধবী অনেক করুণভাবে কাঁদতে কাঁদতে বুড়িমার স্মরণ করতে থাকে। ঠিক তখনই বুড়িমা এসে হাজির হয়। আরে, এই তো বুড়িমা, সারা রাত আপনাকেই তো আমি খুঁজছিলাম বুড়িমা। আপনি দয়া করে আমার মেয়েকে বাঁচান। আমার মেয়েকে তো আমি আর সুস্থ করতে পারছি না। আপনার কাছে আমি আঁচল পেতে ভিক্ষা চাইছি, আমার মেয়েকে বাঁচান। কিছু করুন বুড়িমা, দয়া করুন আমায়। এইভাবে মাধবী বুড়িমার কাছে ছায়ালতার প্রাণ ভিক্ষা চাইতে থাকে। ঠিক তখনই তার চোখের সামনে বুড়িমা এক পরীর রূপ ধারণ করে। মাধবী, শোনো, আমি কোনো সাধারণ বুড়িমা নই, আমি হলাম এক পরী। আর তোমার মেয়ে ছায়ালতার জন্মের পেছনে আমারই হাত ছিল। তবে শোনো মাধবী, তোমার মেয়ে ছায়ালতা এখন অনেক বিপদে আছে।
আর তার একমাত্র কারণ হলো তোমার বড় সন্তান আলোকবর্ণা। আলোকবর্ণাই তোমার মেয়ের এইরকম অবস্থা করেছে। তোমার মেয়ে এখন মরণাপন্ন। আলোকবর্ণাই ছায়ালতার দেহ থেকে তার জীবনশক্তি বার করার জন্য এক পৈশাচিক আত্মাকে প্রেরণ করেছে, যার কারণে ধীরে ধীরে ও মৃত্যুবরণ করবে। কি বলছো তুমি এইসব? আর বলো না, দয়া করে আর বলো না। আমি এসব কথা শুনতে পারবো না। আমার মেয়েকে আমি খুবই ভালোবাসি পরি। তাহলে বলো কি উপায় আছে? আমার মেয়েকে আমি যে কোনো প্রকারে বাঁচাতে চাই, তুমি শুধু বলো। তাহলে শোনো মাধবী, আলোকবর্ণার জীবন ফেরাতে হলে ওর প্রয়োজন একটি পাখির। কারণ ছায়ালতার মাথায় বাসা বেঁধেছে এক পৈশাচিক আত্মারূপে এক কাক, যাকে পরাস্ত করতে হলে আমাদের এমন কোনো বিশ্বস্ত পাখিরই দরকার, যে কিনা ছায়ালতাকে ভালোবেসে তাকে সাহায্য করবে। পাখি? কিন্তু আমাদের টিকলি তো কবেই চলে গেছে, সে তো আর আসে না। আর সে ছাড়া বিশ্বস্ত পাখি আর কোথায় পাবো? একমাত্র তো সেই ছিল, ছায়ালতাকে যে মনে প্রাণে ভালোবাসতো পরি। কিন্তু এখন তো সে আর নেই, কোথায় চলে গেছে সেটাও জানি না। সেটা তেমন কোনো সমস্যা নয় মাধবী। আমি আমার জাদুশক্তি দিয়ে সেই পাখিকে একটা বার্তা পাঠাতে পারি। সমস্যা হলো সেই পাখির মধ্যে এমন কিছু শক্তির সঞ্চার করাতে হবে, যে শক্তি দিয়ে ওই বদমাইশ পাখির সাথে সে লড়তে পারে। আর তার জন্য মাধবী তোমাকে আত্মবলিদান দিতে হতে পারে। তোমার ভিতরে ছায়ালতার প্রতি যে ভালোবাসা রয়েছে, সেই ভালোবাসাই প্রেরণ করতে হবে ওই পাখির মধ্যে। বলো মাধবী, তুমি কি পারবে সেই আত্মবলিদান দিতে? পরি, যদি এটাই আমার সন্তানকে ফিরিয়ে আনার একমাত্র পথ হয়, তাহলে এই নাও আমার প্রাণ। আমার প্রাণের বিনিময়ে আমার মেয়েকে বাঁচাও। আমার প্রাণ শক্তি পাখির মধ্যে প্রেরণ করে বার্তা পাঠাও। আমি যে কোনো মূল্যে আমার মেয়েকে ফিরে পেতে চাই। আমি না হয় টিকলির মধ্যেই বেঁচে থাকবো, এই আমার শেষ কথা। ঠিক আছে মাধবী, আমি তবে সেই পাখিকে এক্ষুনি বার্তা পাঠাচ্ছি। এই কথা বলে পরি তার জাদু শক্তি দিয়ে একটি পাতার মধ্যে কিছু লেখা ও জীবনী শক্তি দিয়ে পাখির উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। পাখি টিকলি সমুদ্রের মাঝে একটা দ্বীপে গাছের ডালে অনেক দুঃখ নিয়ে বসে থাকে। ঠিক তখনই পাতাটি উড়ে গিয়ে তার সামনে পড়তেই কিছু অদৃশ্য শক্তি তার মধ্যে প্রেরণ হয়ে যায়, আর পাতার লেখাটি পাখি পড়তে থাকে। ফিরে আয় টিকলি, ছায়ালতাকে বাঁচা শয়তানি কাকের কবল থেকে, এই আমার শেষ প্রার্থনা। ইতি ছায়ালতার মা। এ কি পড়লাম আমি? আমার বন্ধু ছায়ালতা বিপদে। আমি বিপদের মাঝে আমার বন্ধুকে ছেড়ে এসেছি। তার মানে ওই কাক বন্ধু ছায়ালতার পোষা পাখি নয়। আমি বন্ধুকে ভুল বুঝেছি। বন্ধু ক্ষমা করো, কতদিন তোমাকে দেখি না। তোমাকে ছেড়ে আমার একদম ভালো লাগে না। আমি আসছি বন্ধু ছায়া, আমি এক্ষুনি আসছি। এইদিকে রাজকুমার চিত্রভানু তার কক্ষের জানালা থেকে পেছনে একটি সরোবর দেখতে পায়, আর তার সেখানে স্নান করতে যাওয়ার ভীষণই ইচ্ছে হয়। এই রাজপ্রাসাদের পিছনে কত সুন্দর একটা সরোবর, কিন্তু কখনোই কাউকে যেতে দেখিনি। আমার আজ বড় স্নান করতে যেতে ইচ্ছা করছে। এত সুন্দর ফুলে ফুলে ভরা সরোবর, এই রাজপ্রাসাদের ভেতরেও তো এত সুন্দর সরোবর নেই। দাসীরা, আমার মাতাকে খবর পাঠাও, বলো আমি আমার কক্ষে ডাকছি। রাজকুমারের ডাক পেয়ে রানী ছুটে আসে তার কক্ষে। কি হয়েছে পুত্র, এমন সময় আমাকে ডেকে আনলে যে? মাতা, আমি আমার ওই জানালা থেকে অনেক দিন ধরেই একটা সরোবর দেখতে পাচ্ছি, যেটি আমাদের রাজপ্রাসাদের একদম পেছনে। খুব সুন্দর লাগে আমার দেখতে। আজ আমি ওখানে স্নান করতে যেতে চাই মাতা, তুমি শুধু আদেশ দাও। না না পুত্র, ওইখানে যাওয়ার জন্য আমি তোমাকে আদেশ দিতে পারবো না। আমাদের রাজপরিবারের কেউই ওই সরোবরে যায় না। ওই সরোবর পরিত্যক্ত, তাই আমি তোমাকেও ওখানে কিছুতেই যেতে দিতে পারি না রাজকুমার। কিন্তু কেন মাতা, এমন নিয়ম কেন, সেটা তো আমায় বলো। তার কারণ আমিও জানি না রাজকুমার। অনেক বছর আগে থেকেই এমন নিয়ম, তাই এই নিয়ম তোমাকেও মানতে হবে। না মাতা, আমি এই নিয়ম কিছুতেই মানতে পারবো না। এত সুন্দর সরোবর, ওখানে আমি যাবই স্নান করতে। আর তাছাড়াও ছোট থেকে তুমি আমায় ঘরের মধ্যে বন্দি করেই মানুষ করেছো। এখন আমি বড় হয়েছি, এখন তো আমার স্বাধীনতা আছে সব জায়গায় যাওয়ার।
রাজকুমার, তুমি জানো না তোমাকে নিয়ে আমাদের কত চিন্তা। এই রাজবংশের তুমি একমাত্র সন্তান, তাই তোমার কিছু হয়ে যাক সেটা আমরা কখনোই চাই না। তাই তোমাকে এইভাবে মানুষ করেছি। ঠিক আছে, তোমার যখন যাওয়ার এতই ইচ্ছা তবে তুমি একা যেও না, পক্ষীরাজকে সঙ্গে করে নিয়ে যাবে আর তাড়াতাড়ি প্রাসাদে ফিরেও আসবে। কথা দাও তুমি। ঠিক আছে মাতা, তবে তাই হোক। আমি তাড়াতাড়ি ফিরে আসবো আর পক্ষীরাজকে সাথে করেই নিয়ে যাব। পক্ষীরাজ, তুই এখানেই থাক। এখানে অনেক কচি কচি ঘাস রয়েছে, ফুল রয়েছে, তুই ইচ্ছা মতো খেতে থাক। আমি ততক্ষণে স্নানটা সেরে আসি। ঠিক আছে রাজকুমার, আপনি স্নান করতে যান, আমি এখানেই আপনার অপেক্ষায় থাকবো। আশ্চর্য ব্যাপার, মা বলল এই জায়গাটা নাকি পরিত্যক্ত, কেউ আসে না স্নান করতে, কেউ পরিচর্যাও করে না, অথচ চারিপাশে কত রং বেরঙের ফুল, কত পয় পরিষ্কার। আমার তো খুবই ভালো লাগছে এখানে এসে। যাই, এবার স্নানটা করে নি। এই কথা বলেই রাজকুমার জলে নেমে গেল স্নান করার জন্য। ঠিক তখনই জলের মধ্যে একটা ব্যাঙ দেখতে পেল। আরে এ কি, এত সুন্দর পুলে ব্যাঙ কোথা থেকে এলো? ব্যাঙ তো থাকে কাদা জলে, এত সুন্দর সুইমিং পুলে ব্যাঙ? আমি এক কাজ করি, ব্যাঙটাকে সরিয়ে ফেলে দিই। এই কথা বলেই রাজকুমার ব্যাঙটাকে হাতে তুলে নিতেই ব্যাঙটা লাফিয়ে ডাঙায় পড়ে যায়। আর ঠিক তখনই ব্যাঙটার নিজের রূপ বদলে এক বিশাল আকার দৈত্যের রূপ ধারণ করে। আরে এ কি, কে তুমি? তুমি তো দেখছি সাধারণ কোনো ব্যাঙ নও, কিন্তু তুমি কে? এত কুৎসিত কেন তোমার চেহারা? রাজকুমার, অনেক দিনের অপেক্ষার পরে তোমায় আমার নাগালে পেয়েছি। আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই রাজপ্রাসাদ, এই রাজ্য শুধুই আমার। তোমার সময় এখানেই শেষ রাজকুমার। কি 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 বলছো তুমি এইসব? আমাকে ছেড়ে দাও। কেন তুমি এসব করছো? আর এই রাজপ্রাসাদ তোমার, তার মানে কি? তুমি তো এক বিশালাকার দৈত্য, তুমি তো মানুষ নও। আমাকে প্রাসাদে যেতে হবে, আমাকে ছেড়ে দাও, আমায় কিছু করো না। এই সব কিছু শুধুই আমার। এই দিনটারই অপেক্ষায় ছিলাম আমি, যুগ যুগ ধরে। এই কথা বলে সেই দৈত্য রাজকুমারকে সেই ব্যাঙে পরিণত করে দেয়। আরে এ কি হয়ে গেল আমার? এবার আমার কি হবে? পক্ষীরাজ, পক্ষীরাজ কোথায় তুমি? বাঁচাও আমায়, বাঁচাও পক্ষীরাজ। আরে রাজকুমার এখনো আসছে না কেন? এতক্ষণ হয়ে গেল, রাজকুমার এখনো ফিরল না। রাজকুমারের কোনো বিপদ হলো না তো? আমি একটু গিয়ে দেখি বরং। পক্ষীরাজ সরোবরের ধারে এসে অনেক খোঁজাখুঁজি করেও রাজকুমারকে কোথাও খুঁজে পায় না। এ কি, রাজকুমারকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল রাজকুমার? এ তো ভারী চিন্তার কথা। এখন আমি কোথায় খুঁজবো? রাজকুমার, আপনি কোথায়? রাজকুমার। পক্ষীরাজ, পক্ষীরাজ তুমি এসেছো? আমি এইখানে, এইখানে আমি। পক্ষীরাজ, এই দেখো আমি এইখানে। না না, আর দেরি করা ঠিক হবে না। আমি এই খবর মহলে গিয়ে জানাচ্ছি। এই কথা বলে পক্ষীরাজ সোজা মহলে চলে যায় রানীমাকে খবর জানাতে। এইদিকে পাখি টিকলিও ফিরে আসে তার বন্ধু ছায়ালতার কাছে এবং সেইখানে এসেই প্রথমেই তার শক্তির আগুন দিয়ে ওই শয়তানি কাককে পুড়িয়ে ছাই করে দেয় এবং ছায়ালতাও সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যায়। আরে টিকলি, তুই এতদিন কোথায় ছিলি বলতো? মনে হয় তোকে কতদিন পরে দেখলাম। মা দেখো, আমার বন্ধু ফিরে এসেছে আর আমি একদম সুস্থ হয়ে গেছি। হ্যাঁ রে মা ছায়ালতা, তোকে সুস্থ দেখাই তো আমার শেষ ইচ্ছা ছিল। আয় টিকলি, আমার কোলে আয়। তুই ছাড়া আমার মেয়েকে এইভাবে কেউ ভালোবাসবে না। মাধবী টিকলিকে কোলে নিতেই হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় আর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এ কি মা, তোমার কি হলো মা? মা, তুমি কথা বলছো না কেন মা? কথা বলো।
টিকলি দেখ, মা আমাকে ছেড়ে চলে গেল। টিকলি, এবার কি হবে আমার? বন্ধুরা, গল্পের পরবর্তী অংশ দেখার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো।